ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আজাদ কাশ্মীরও, যুদ্ধ হলে পাক সেনাদের পাশে থেকে লড়াইয়ের ঘোষণা। উদ্বেগে কি দিল্লি? সিন্ধুতে বাঁধ দেওয়ার চেষ্টা হলেই হামলা, ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের। পানি যুদ্ধের শঙ্কা কতটা, কি বলছেন বিশ্লেষকরা? দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বিমান হামলা, নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিয়ে কি বলল সিরিয়া সরকার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারতকে একেবারে ভয় পায় না, যুদ্ধ হলে নিজ দেশের জন্য জান কোরবান দিতে পুরোপুরি প্রস্তুত আছে বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের অধিবাসীরা। তারা বলছে, ভারত যদি আগ বাড়িয়ে হামলা চালায় তাহলে পাক সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে জীবন দিয়ে হলেও রক্ষা করবেন দেশের মাটি। পেহেলগাম হামলা ইস্যুকে ঘিরে পাকিস্তান সেনাবাহিনী ও সরকারের প্রতি জনসমর্থন আগের চেয়ে বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর সেখানে ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে আছে বলে মত তাদের। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুই পাশে এখনো বাজেনি যুদ্ধের দামামা, কিন্তু বাতাসে ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের পূর্বাভাস। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের চাকথি, শিয়ালকোটের হারপাল কিংবা অন্যান্য সীমান্ত ঘেঁষা জনপদে প্রতিটি দিন শুরু হয় একটি প্রশ্ন দিয়ে, আজ কি যুদ্ধ শুরু হবে? সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, ঘন ঘন সামরিক যান চলাচল, চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি ও গোলাগুলির শব্দে মনে হবে পুরো দমে চলছে যুদ্ধের প্রস্তুতি। স্থানীয় গ্রামবাসীরা জানেন, সংঘাত শুরু হলে এখানেই আসবে প্রথম আঘাত। আমাদের গ্রাম থেকে প্রায় 300 গজ দূরেই সীমান্ত, জিরো লাইন। যখন এখানে গোলাগুলি হয় তখন আমাদের গ্রামই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর আগের সব গুলিবর্ষণের ঘটনায় এখানকার শিশু কিশোর, যুবক, বৃদ্ধ সহ আমাদের লোকজনই শহীদ হয়েছে, ক্ষতি হয়েছে ফসলের, মারা গেছে গবাদি পশু। সরকারের উচিত এই সমস্যার আনুষ্ঠানিক সমাধান খুঁজে বের করা। উভয় দেশের সরকারেরই উচিত একে অপরের সাথে বসা, কারণ যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। তবে এখনো যদি যুদ্ধ হয় আমরা সেনাবাহিনীর পাশে দাঁড়াবো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। ভারতের কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জেরে চলমান শত্রুতায় তলানিতে ঠেকেছে পাক ভারত সম্পর্ক। এমন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলের মানুষ, যারা যুদ্ধ চায় না ঠিকই, কিন্তু যুদ্ধ এলে প্রথম রক্ত তাদেরই ঝরে। বছরের পর বছর ধরে এমন বাস্তবতার মাঝেই আজাদ কাশ্মীরের বাসিন্দাদের বসবাস। 300 গজ সীমান্ত এখান থেকে খুব কাছে, তাকালেই দেখা যায়। যখন সীমান্তরক্ষীরা গোলাগুলি শুরু করে আমাদের জানায় না, আমরাও জানতে পারি না। হঠাৎ গুলি শুরু হলে লোকজন এদিক সেদিক দৌড়ায়। প্রতিটি বাড়ির বাসিন্দারা নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। সাধারণ গুলিগুলো হয়তো এড়ানো যায়, কিন্তু মর্টারের মতো স্বল্প দূরত্বের বিস্ফোরক এসে পড়লে তখন আর বাঁচার উপায় থাকে না। গত 60-70 বছর ধরে এভাবেই বাস করছি আমরা। আশায় থাকি হয়তো পরিস্থিতির ভালো হবে, কিন্তু এই অবস্থার কোনো উন্নতিই হচ্ছে না। দুই দেশের রাজনৈতিক বাকযুদ্ধ আর সামরিক তৎপরতায় বিচলিত হলেও পাক সেনাবাহিনীর পাশে আছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের জনগণ। দেশ যদি যুদ্ধের মুখোমুখি হয় তবে জান দিয়ে লড়বেন তারা। পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার মাঝেও স্থানীয়রা জানালেন দৃঢ় সংকল্পের কথা। যুদ্ধ শুরু হলে আমাদের তৈরি বাংকারগুলোতে নিজেদের পরিবারকে রক্ষা করব। আমরা পাকিস্তান সেনাবাহিনীর পাশে আছি, আমাদের পরিবারও এখানে নিরাপদ। গোলাবর্ষণের সময় টিনের চালের ঘর আমাদের বাঁচাতে পারবে না, কারণ মর্টারের গোলা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। কিন্তু বাংকারগুলোতে সেই ভয় নেই। ওখানে আমাদের বাচ্চারা এবং সবার পরিবার গোলাবর্ষণ থেকে নিরাপদে থাকতে পারবে। আমরা পাকিস্তানের পক্ষে আছি, কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকব। গোলাবর্ষণের সময় সুরক্ষা দিতে পারে আমাদের কেবল এমন কিছু আশ্রয়ের প্রয়োজন। এখানে শিশুরা আছে, তাদের নিরাপত্তার জন্য জায়গা দরকার। আমরা পাকিস্তান সেনাবাহিনীর পাশে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে। নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু সবাই এখানে আছে। আমরা পাক সৈন্যদের সাথে আছি। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্ত অঞ্চলের গ্রামবাসীদের কাছে সেনাবাহিনী তাদের একমাত্র প্রতিরক্ষা ও নিরাপত্তার শেষ আশ্রয়। তবে একই রকম মানসিকতার কথা শোনা গেল করাচি থেকে শুরু করে গোটা পাকিস্তানে। যদি ভারত পাকিস্তান আক্রমণ করে, পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। শুধু আমাদের সেনাবাহিনী নয়, দেশের জনগণ ও সমস্ত রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করবে।
হবে। আমাদের মনোবল অনেক উঁচু। পাকিস্তান সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে আমরা উপযুক্ত জবাব দেব। সেনাবাহিনী আমাদের যেখানে দরকার মনে করবে, পরিবার পরিজন বন্ধু বান্ধব ও জানমাল নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। প্রাণঘাতী গুলি ছোড়া হয় কোনো সেনা চৌকি থেকে, কিন্তু প্রাণ হারায় নিরীহ কৃষক। চুক্তি বাতিল হয় ইসলামাবাদ কিংবা নয়াদিল্লিতে, অথচ খরায় শুকিয়ে যায় সীমান্তের ফসলি জমি। পাকিস্তানের আজাদ কাশ্মীরের মতো ভারতের জম্মু কাশ্মীর অংশের সীমানা ঘেঁষা জনপদের চিত্রও প্রায় একই রকম। স্বার্থের রাজনীতির কাছে কতদিন জিম্মি হয়ে থাকবে নিয়ন্ত্রণ রেখার দুই পারের মানুষ? কেউ কি জানে এই প্রশ্নের উত্তর? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণের চেষ্টা করলে ভারতে হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, শুধু বন্দুকের গুলি নয়, সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়াও এক প্রকার আগ্রাসন, আর তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এরই মধ্যে শনিবার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পেহেলগাম ইস্যুকে ঘিরে পাকিস্তান ভারত সংঘাতের ঝুঁকি এক চুলও কমে আসেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সিন্ধু নদে পানি প্রবাহ বন্ধে বাঁধ নির্মাণ করলে ভারতকে সামরিক হামলার মাধ্যমে জবাব দেবে পাকিস্তান। উড়িয়ে দেওয়া হবে ভারতের বাঁধসহ বিভিন্ন স্থাপনা। শুক্রবার জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বলেন, বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না, সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়াও এক প্রকার আগ্রাসন। এতে লাখো মানুষের মৃত্যু হবে। আসিফ বলেন, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি, যে কোনো সময় যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন তিনি। ভারত সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানকে পানিতে মারবে ভারত। এক বিন্দু পরিমাণ পানিও পাকিস্তানকে দেওয়া হবে না। দফায় দফায় বৈঠকে ভারতের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত উঠে আসে। পেহেলগামে ২৬ পর্যটক হত্যাকাণ্ড ইস্যুতে পাকিস্তান সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত, দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনা, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি। এরপরই পাকিস্তানও পাল্টা জবাবে নিজেদের স্থল ও আকাশ সীমা বন্ধ, পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত সহ একাধিক পদক্ষেপ নেয়। এতেও ক্ষান্ত হয়নি দেশ দুটি। সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ভারত। দোষারোপ ও পাল্টাপাল্টি হুমকির মধ্য দিয়ে প্রতি মুহূর্তে বাড়ছে হামলার ঝুঁকি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান এখনো যুদ্ধপূর্ব পরিস্থিতিতে আছে, যে কোনো সময় শুরু হতে পারে রক্তক্ষয়ী যুদ্ধ, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একে বিপজ্জনক আখ্যা দিয়ে তীব্রভাবেও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে সিরিয়ার বর্তমান আল শারা সরকার। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর উপর সরকারি বাহিনীর সহিংসতার প্রতিবাদে ওই হামলা চালানো হয়েছে। একই সাথে দামেস্কের দক্ষিণে ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে সিরিয়ার সেনা মোতায়েনও মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। শেষমেশ সিরিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের কার্ড খেলতে চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার তীব্রতা বাড়াতে বাড়াতে এবারে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এটিকে ব্যাপক উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২রা মে ওই বিমান হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। আত্মপক্ষ সমর্থন করা এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর ওপর সরকারি বাহিনীর সহিংসতার প্রতিবাদে সতর্কতা হিসেবে হামলা চালানো হয়েছে। এই জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ইসরায়েল বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন নেতানিয়াহু। শুধু তাই নয়, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দামেস্কের দক্ষিণে ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে সিরিয়ার সেনা মোতায়েনও মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার কাছে ইসরায়েলের এই বিমান হামলাকে উত্তেজনা বৃদ্ধির বিপজ্জনক খেলা হিসেবে উল্লেখ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট আল শারার সরকার। নিরাপত্তা ইস্যুতে এরই মাঝে রাজধানীতে অতিরিক্ত সেনা জড়ো করেছে তারা।
বিদ্রোহীদের সাবেক নেতা প্রেসিডেন্ট আল সারা বলেছেন, ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন সারা। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করার অভিযোগে গত ২৮ এপ্রিল সিরিয়ার দক্ষিণাঞ্চলে জারামায়া ও শাহনায়া শহরে বসবাসকারী দ্রুজদের সাথে সরকারি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে দুই পক্ষের অন্তত ২২ জন নিহত হন। ওই সংঘর্ষের জেরে এর আগে ৩০ এপ্রিল দ্রুজ অধ্যুষিত একটি শহরেও সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দ্রুজদের এক ধর্মীয় নেতা একটি অডিও ক্লিপে শেষ নবীকে কটাক্ষ করেন বলে চাউর হয়। পরে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়লে দাঙ্গা পরিস্থিতি দেখা দেয়। তবে ওই ধর্মীয় নেতা কটাক্ষ করার অভিযোগ অস্বীকার করেছেন। এরই মাঝে ওই দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সিরিয়া সরকার। দ্রুজ জনগোষ্ঠী সহ সকল সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা। অনেক বিশ্লেষক বলছেন, দ্রুজরা দীর্ঘদিন ধরেই স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে আসছে। ইসরায়েলও তাদের কাজে লাগিয়ে সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ রয়েছে। দুর্বল হয়ে পড়া বর্তমান সিরিয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন তুলনামূলক সহজ হতে পারে। এমন অভিলাষে নেতানিয়াহু নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠতে পারেন। হয়তো সেই লক্ষ্যেই ক্রমশ সিরিয়ায় ইসরায়েলি সেনাদের দৌরাত্ম্য বাড়ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার একটি মন্দিরে পূজা চলার সময় হুড়াহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জন, আহত ৮০ জনেরও বেশি। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোরে শিরগাঁও মন্দিরে লাইরাই দেবীর বার্ষিক যাত্রা উৎসবে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে না পারায় এমন দুর্ঘটনা ঘটেছে। উপাসনা চলার সময় মন্দিরটিতে ৫০ থেকে ৭০ হাজার মানুষ জমায়েত হয়েছিল, ফলে ধাক্কাধাক্কি আর হুড়োহুড়ি চলছিল। এর মাঝেই এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভিড়ের মাঝে পড়ে যেতেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত লোকজন একে অপরকে ধাক্কা দিয়ে ছুটে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে কয়েকজন মাটিতে পড়ে যায় এবং পায়ের নিচে চাপা পড়ে অনেকে। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যটির মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রমোদ সাওয়ন্ত। সৌদি আরবের কাছে $৩৫০ কোটি মিসাইল বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি আরব সফরের আগে এই চুক্তিতে অনুমোদন দেওয়া হলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার সৌদি আরবকে $৩৫০ কোটি ১,০০০টি AIM-120C8 মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২ মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এদিকে চলতি মে মাসেই সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী সৌদি আরব সফরে দেশটির নেতাদের সাথে $১০০ বিলিয়ন বেশি মূল্যের বিভিন্ন অস্ত্র বিক্রির প্রস্তাব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তার আগেই $৩৫০ কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির খবরটি সামনে এলো। এর আগে যুক্তরাষ্ট্রের কাছে ১,০০০ AIM-120C8 ক্ষেপণাস্ত্র, ৫০টি আমরাম গাইডেন্স সেকশন ও অন্যান্য বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য প্রস্তাব পাঠায় সৌদি আরব। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরে দেশটির সাথে $১০,০০০ কোটি সমমূল্যের অস্ত্র, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি প্রত্যাশা করছে ওয়াশিংটন। এই বিষয়ে ইতোমধ্যে দেশের কংগ্রেসকে অবহিত করা হয়েছে। আগামী ১৩ মে থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই সৌদি আরবের সাথে বড় আকারে বাণিজ্যিক চুক্তি করার আগ্রহ প্রকাশ করে আসছে ট্রাম্প প্রশাসন। এদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০১৭ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি তার প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকেই বেছে নিয়েছিলেন। এছাড়া সৌদি আরবকে দীর্ঘ সময় ধরে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে তার প্রথম মেয়াদে ট্রাম্প রিয়াদ সফরের সময় সৌদি আরবকে $১১০ বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির প্রস্তাব দেন। তবে ২০১৮ সালের সেই প্রস্তাব থেকে মাত্র $১৪.৫ বিলিয়ন অস্ত্র বিক্রির পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। একই বছরের অক্টোবর মাসে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর মার্কিন কংগ্রেস ওই অস্ত্র চুক্তিগুলো নিয়ে প্রশ্ন তোলা শুরু করে।
খাশোগি হত্যাকাণ্ডের পর 2021 সালে বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন কংগ্রেস সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর মূল উদ্দেশ্য ছিল সৌদি আরবকে ইয়েমেন যুদ্ধের তীব্রতা কমিয়ে আনতে বাধ্য করা। 2015 সালে শুরু হওয়া এই সংঘর্ষে বহু সাধারণ নাগরিক প্রাণ হারায়। মার্কিন আইন অনুযায়ী আন্তর্জাতিক অস্ত্র বিক্রির বড় চুক্তিগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়া বাস্তবায়িত করা সম্ভব নয়। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী তেল সরবরাহে সমস্যা দেখা দেয়। এর ফলে সৌদি আরবের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করতে বাধ্য হয় বাইডেন প্রশাসন। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।